যে কৌশলে ইসরায়েলের সবচেয়ে বড় বিমান ঘাঁটি গুঁড়ে দিল হুতি বিদ্রোহীরা। তালেবানের যুদ্ধবিমান ভূপাতিত করল পাকিস্তান, উত্তপ্ত পাক আফগান সীমান্তে সংঘাত। গাজার সর্বশেষ হাসপাতালটিও বন্ধ করে দিল ইসরায়েল, নীরব পশ্চিমা বিশ্ব। মোদির কাউন্টডাউন শুরু, ভেঙে যেতে পারে বিজেপি। আসসালামু আলাইকুম, দেখছিলেন বিএসি ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইসরায়েলের সবচেয়ে বড় বিমান ঘাঁটি গুঁড়িয়ে দিল হুতি বিদ্রোহীরা। ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটি, যা নেঘেভ মরুভূমিতে অবস্থিত এবং দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাইপারসনিক মিসাইল হামলার শিকার হয়েছে। হুতিরা দাবি করেছে এই আক্রমণে তারা অত্যাধুনিক প্যালেস্টাইন 2 হাইপারসনিক মিসাইল ব্যবহার করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার প্রাণকেন্দ্র থার্ড সিস্টেম এই মিসাইলগুলো প্রতিহত করতে ব্যর্থ হওয়ায় দেশটির নিরাপত্তা ব্যবস্থার ওপর নতুন করে প্রশ্ন উঠেছে। নেভাতিম ঘাঁটি ইসরায়েলি বিমান বাহিনীর একটি প্রধান ঘাঁটি, যা মূলত স্ট্র্যাটেজিক বোম্বার, জ্বালানি ভরার বিমান এবং অত্যাধুনিক যুদ্ধবিমান পরিচালনার জন্য ব্যবহৃত হয়। এটি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা এবং সামরিক অভিযানের জন্য গুরুত্বপূর্ণ। হুতিদের এই আক্রমণ শুধু একটি ঘাঁটিতে আঘাত নয়, এটি ইসরায়েলের সামরিক সক্ষমতা এবং কৌশলগত অখণ্ডতার ওপর সরাসরি আঘাত। হুতিরা দাবি করেছে তাদের প্যালেস্টাইন 2 মিসাইল হাইপারসনিক প্রযুক্তিতে নির্মিত, যা প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থাকে অতিক্রম করার ক্ষমতা রাখে। হামলার ফলে ঘাঁটির বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির পুরো চিত্র প্রকাশ না করলেও স্থানীয় সূত্রে জানা গেছে একটি রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু সামরিক সরঞ্জামের অপূরণীয় ক্ষতি হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে এই আক্রমণ চালিয়েছে হুতিরা। তারা বলছে ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলি হামলায় বহু প্রাণহানির প্রতিশোধ নিতে তারা এই আক্রমণ চালিয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র জানিয়েছেন, আমাদের এই হামলা শুরু মাত্র। ইসরায়েলি আগ্রাসন যতদিন চলবে ততদিন আমাদের প্রতিরোধও অব্যাহত থাকবে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে আমেরিকার তৈরি থার্ড সিস্টেম, যা সাধারণত ক্ষেপণাস্ত্র প্রতিরোধে কার্যকর বলে বিবেচিত, এই হামলার ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন হাইপারসনিক মিসাইল প্রতিহত করার জন্য আরও উন্নত প্রযুক্তি প্রয়োজন, যা ইসরায়েলের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থায় নেই। হুতিদের এই হামলা আন্তর্জাতিক মহলে আলোড়ন তুলেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্ররা এই ঘটনাকে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার জন্য বড় হুমকি হিসেবেই দেখছে। অন্যদিকে হুতিদের এই সাফল্য তাদের আঞ্চলিক প্রভাব বাড়িয়ে তুলেছে এবং অন্যান্য বিরোধী গোষ্ঠীগুলোর জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে। নেভাতিম ঘাঁটির ওপর হামলা ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য এক বড় চ্যালেঞ্জ হিসাবে উঠে এসেছে। এই হামলা সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক দিক থেকে ইসরায়েলের জন্য ব্যাপক প্রভাব ফেলেছে। সামরিকভাবে নেভাতিম ঘাঁটির অপারেশনাল কার্যক্রমে দীর্ঘমেয়াদী প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে ইসরায়েলের সামরিক সক্ষমতা হ্রাস পাওয়ার ঝুঁকি দেখা দিয়েছে, যা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দিতে পারে। নাগরিক জীবনে এর প্রভাবও কম নয়। হামলার পরে ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেনের শব্দ শোনা গেছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। অনেকেই বিমান নিরাপত্তার খোঁজে বাংকারে আশ্রয় নিয়েছে, যা নাগরিক জীবনের স্বাভাবিক প্রবাহে ব্যাঘাত ঘটিয়েছে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও এই আক্রমণ একটি বড় আঘাত। সামরিক স্থাপনায় এ ধরনের হামলা ইসরায়েলের প্রতিরক্ষা খরচকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিতে পারে। প্রতিরক্ষা অবকাঠামো পুনর্গঠনের প্রয়োজনীয়তা এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে ব্যয় ইসরায়েলের অর্থনীতিতে চাপ সৃষ্টি করবে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে হুতিদের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা ইসরায়েলের মিত্রদের মধ্যে উদ্বেগের জন্ম দিয়েছে। বিশেষ করে এই হামলা মধ্যপ্রাচ্যে সামরিক ভারসাম্যকে আরও জটিল করে তুলেছে। ইসরায়েলের আন্তর্জাতিক মিত্ররা এই ঘটনাকে আঞ্চলিক নিরাপত্তার জন্য নতুন এক হুমকি হিসেবে দেখছে, যা কূটনৈতিকভাবে দেশটির জন্য চ্যালেঞ্জের সৃষ্টি করেছে। তালেবানের যুদ্ধবিমান ভূপাতিত করল পাকিস্তান, উত্তপ্ত পাক আফগান সীমান্তে সংঘাত। পাক আফগান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। এবার তালেবান বাহিনীর একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানি সামরিক বাহিনী। আফগানিস্তানে তালেবান বাহিনী A-29 সুপার টুকানো যুদ্ধবিমান নিয়ে অভিযান চালানোর সময় পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি গুলি করে নামায়।
সূত্রমতে আফগানিস্তানের পাকতিকা অঞ্চলের আকাশে তালেবান বাহিনীর ব্যবহৃত A-29 সুপার টুকানো বিমানটিকে ভূপাতিত করা হয়। পাকিস্তানি সেনাবাহিনী দাবি তালেবান বাহিনী সীমান্ত চৌকিতে হামলার চেষ্টা করছিল। তাদের এই আগ্রাসন ঠেকাতে পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয় এবং সফলভাবে বিমানটি ধ্বংস করে। A-29 সুপার টুকানো একটি হালকা যুদ্ধবিমান যা নজরদারি, সীমান্ত নিরাপত্তা এবং আকাশ থেকে আক্রমণের জন্য ব্যবহৃত হয়। এটি অত্যাধুনিক প্রযুক্তি এবং শক্তিশালী অস্ত্রসজ্জিত। তালেবান বাহিনী এ বিমানকে সামরিক শক্তি বৃদ্ধির অংশ হিসাবে ব্যবহার করে আসছিল। পাকিস্তানের সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, আফগানিস্তানের সীমান্ত থেকে বারবার আমাদের এলাকায় হামলার চেষ্টা করা হচ্ছে। আমরা পাকিস্তানের আকাশসীমা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। এই ঘটনার মাধ্যমে আমরা আমাদের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার প্রমাণ দিয়েছি। তালেবান এই ঘটনাকে তাদের সার্বভৌমত্বের ওপর আঘাত বলে অভিহিত করেছে। তারা জানিয়েছে, পাকিস্তান আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং এটি তাদের আগ্রাসনের একটি অংশ। পাকিস্তানের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। সম্প্রতি পাক আফগান সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ চরমে পৌঁছেছে। সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের মধ্যে গোলাগুলি চলছে। গতকাল সংঘর্ষে পাকিস্তানের অন্তত ১৯ জন সেনা নিহত হয়েছে। তালেবানের পক্ষ থেকে আফগানিস্তানে পাক বিমান হামলাকে আগ্রাসন ও সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েনের অভিযোগ আনা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পাক আফগান সীমান্তে এমন উত্তেজনা সমগ্র দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। উভয় পক্ষের সামরিক পদক্ষেপ আঞ্চলিক অস্থিরতা আরও বাড়িয়ে তুলতে পারে। সীমান্তে ক্রমবর্ধমান সংঘাত পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সম্পর্ক আরও খারাপ করছে। এই সংঘর্ষ শুধু দুই দেশের জন্য নয়, পুরো অঞ্চলের স্থিতিশীলতার ওপর বিরূপ প্রভাব ফেলছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন, মুসলিম দেশগুলোর এই রক্তপাত কি আমাদের আত্মধ্বংসের পথে ঠেলে দিচ্ছে না? তালেবান পাকিস্তানের সংঘাত কি পশ্চিমাদের আধিপত্য বিস্তারের সুযোগ দিচ্ছে? মুসলিম ঐক্যের জন্য আমাদের কি করা উচিত? কমেন্ট করে জানান আপনার মতামত। গাজার সর্বশেষ হাসপাতালটিও বন্ধ করে দিল ইসরায়েল, নীরব পশ্চিমা বিশ্ব। গাজার উত্তরাঞ্চলে শেষ কার্যকর হাসপাতাল কামাল আদওয়ান ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানের পর বন্ধ হয়ে গেছে। শুক্রবারের এই অভিযানে ৫ জন চিকিৎসা কর্মী সহ প্রায় ৫০ জন নিহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী ইসরায়েলি বাহিনীর এই অভিযানের ফলে উত্তর গাজার শেষ হাসপাতালটির কার্যক্রম বন্ধ হয়ে গেছে। হাসপাতালে নার্সিং বিভাগের প্রধান ঈদ সাব্বা জানান, শুক্রবার সকাল ৭টার দিকে সেনাবাহিনী হাসপাতাল খালি করার জন্য মাত্র ১৫ মিনিট সময় দেয়। পরে ইসরায়েলি সেনারাই বাকি রোগীদের সরিয়ে নেয়। মুমূর্ষু রোগীদের স্থানান্তর অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঈদ সাব্বা বলেন, এটি বিপজ্জনক কারণ অনেক রোগী কোমায় রয়েছেন এবং ভেন্টিলেশন মেশিনের প্রয়োজন হয়। ইসরায়েলি বাহিনী রোগীদের ইন্দোনেশিয়ার একটি হাসপাতালে স্থানান্তরের পরিকল্পনা করলেও সেটি পূর্ণাঙ্গ হাসপাতাল নয়, বরং একটি আশ্রয়স্থল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা হাসপাতাল এলাকায় অভিযান চালিয়েছে এবং হাসপাতালকে হামাসের শক্ত ঘাঁটি হিসাবে বিবেচনা করেছে। তবে হাসপাতালের গুরুত্বপূর্ণ কিছু অংশ পুড়ে যাওয়ার বিষয়ে আইডিএফের মুখপাত্র নাদাভ শোশানি বলেন, প্রাথমিক তদন্তে আইডিএফের অভিযানের সঙ্গে আগুনের কোনো সংযোগ পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য মরিয়া হয়ে আবেদন জানালেও তা উপেক্ষা করেছে ইসরায়েল। যুদ্ধের শুরু থেকে ইসরায়েলের সেনারা গাজার হাসপাতালগুলোকে লক্ষ্যবস্তু বানিয়ে যাচ্ছে। তারা হাসপাতালগুলোতে প্রতিনিয়ত গোলাবর্ষণ এবং বিমান হামলা চালিয়ে আসছে, যা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এই পরিস্থিতি গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থার উপর গভীর প্রভাব ফেলেছে এবং মানবিক সংকটকে আরও তীব্র করেছে। প্রিয় দর্শক, গাজায় ইসরায়েলের বর্বর হামলার জবাবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় কি যথাযথ প্রতিক্রিয়া, নাকি মুসলিম দেশগুলোর উচিত ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করা? আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। আপনার আওয়াজ গুরুত্বপূর্ণ। মোদির কাউন্টডাউন শুরু, ভেঙে যেতে পারে বিজেপি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে এবার শুরু হয়েছে জনগণের সরব প্রতিবাদ। দিল্লির রাজপথে ধ্বনিত হচ্ছে মোদি হটাও দেশ বাঁচাও স্লোগান। সাধারণ ব্যবসায়ী, কৃষক ও সাধারণ মানুষ মোদি প্রশাসনের ভুল নীতির বিরুদ্ধে একত্রিত হয়ে প্রতিবাদ জানাচ্ছেন। বিশ্ববাজারে যেখানে আন্তঃসম্পর্ক বাণিজ্যের মূল ভিত্তি, সেখানে মোদি সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণে ভারত হারাতে বসেছে তাদের অন্যতম প্রধান আন্তর্জাতিক বাজার। ভারতের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি কারক দেশ বাংলাদেশ থেকে প্রতি বছর ভারত $16 বিলিয়ন রেমিটেন্স পেত। কিন্তু সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কের অবনতির ফলে এই অর্থনৈতিক সম্পর্ক মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। নেটিজেনদের মতে, বাংলাদেশের সঙ্গে বৈরিতা ভারতের জন্য শুভফল বয়ে আনবে না, বরং বিপর্যয় ডেকে আনবে।
শেখ হাসিনা দেশ ত্যাগের পর ভারতীয় গণমাধ্যম একের পর এক মিথ্যা প্রচারণা চালাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। এর ফলে বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বয়কটের ডাক ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে। দোকানগুলোতে ভারতীয় পণ্যের চাহিদা এখন তলানিতে। ভারতের কৃষক, ব্যবসায়ী এবং সাধারণ জনগণ মোদী সরকারের ভুল কূটনৈতিক কৌশল ও বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারের কারণে ক্ষোভে ফুঁসছে। শুভেন্দু অধিকারীর কটূক্তি এই পরিস্থিতিকে আরও ঘোলাটে করেছে। কলকাতা সহ গোটা ভারতে মোদী সরকারের বিরুদ্ধে বিরোধিতা দিন দিন বাড়ছে। আসন্ন নির্বাচনে মোদী সরকারের পতন দেখতে চায় জনগণ। ব্যবসায়ীরা চান নতুন নেতৃত্ব আসুক, যারা দেশের অর্থনীতি পুনরুদ্ধার করতে সক্ষম। মোদী প্রশাসনের বিরুদ্ধে এই বিরোধিতা ক্রমশ আরও জোরালো হচ্ছে। তো প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, তবে কি এবারই ভেঙে পড়বে মুসলিম বিদ্বেষী মোদীর কঠোর বিজেপি? জনগণের এই তীব্র ক্ষোভ কি আসন্ন নির্বাচনে বদলে দেবে ভারতের রাজনৈতিক মানচিত্র? আপনার মতামত জানাতে ভুলবেন না।